আসসালামু আলাইকুম। এপিসোড 2 এর শুরুতে ম্যাংসেনার পাস্টের কিছু মোমেন্ট দেখানো হয়, যেখানে ম্যাংসেনা বাসায় বসে বসে টিভিতে ডোরাইগের কনসার্ট দেখছিল এবং জোরে জোরে চিয়ার করছিল। সিন আবারও প্রেজেন্টে চলে আসে। এখানে ম্যাংসেনা ডোরাইগকে জিজ্ঞাসাবাদ করছিল। ডোরাইগ শক হয়ে বসেছিল, তার বিশ্বাসই হচ্ছিল না তার ফ্রেন্ড মারা গেছে। ম্যাংসেনা তাকে জিজ্ঞাসা করে যে তার কি মনে হচ্ছে, কে সিয়ংকে মারতে পারে, তার কোনো শত্রু আছে কিনা। তখন ডোরাইকে সে 2 ফ্যানগালের কথা মনে পড়ে যারা লুকিয়ে তার বাসায় ঢুকেছিল। সে ম্যাংসেনাকে তাদের ব্যাপারে বলে। এখানে হঠাৎ করেই ডোরাইক অনেক বেশি উত্তেজিত হয়ে যায় এবং সেই মেয়ে দুটোকে গালি দিতে শুরু করে। তাকে এইভাবে দেখে ম্যাংসেনা একদম শক হয়ে যায়। সে অনেক অবাক হয়ে গিয়েছিল, কারণ সে ডোরাইকে যেমনটা ভাবতো এখন ঠিক তার উল্টো ব্যক্তিত্বের একজনকে সে দেখলো। এইসব ভাবতে ভাবতে ম্যাংসেনা বাহিরে চলে আসে। এখানে তার আরো একজন লয়ারের সাথে দেখা হয়, যার নাম ছিল ওয়েন। সে ম্যাংসেনাকে বলে, তুমি এখানে কি করছো? এই কেস তো আমি হ্যান্ডেল করব, কারণ গোল্ড বয়েজ ব্যান্ডের সব কেস আমি হ্যান্ডেল করি। কিন্তু ম্যাংসেনা এতটা বেশি অবাক হয়ে গিয়েছিল ডোরাইকের ব্যবহার দেখে যে তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। ওয়েন তাকে বলে, তুমি এতটা চুপচাপ কেন, কিছু বলছো না কেন? ডোরাই কি মেনে নিয়েছে যে সেই খুন করেছে? কিন্তু ম্যাংসেনা কিছু না বলে সেখান থেকে যেতে যেতে তার অতীতের কিছু কথা ভাবতে থাকে। অতীতে যখন সে স্কুলে পড়তো তখন তাকে অনেক বেশি বুলি করা হতো। একজন ছেলে ছিল যে সব থেকে বেশি ম্যাংসেনাকে বুলি করত। তারা তার উপর পানি ফেলে দিত এবং তার অনেক মজা নিত। তাকে সবাই মার্ডারারের মেয়ে বলতো, আর বলতো একদিন সেও মার্ডারার হবে। এই সব কিছুর জন্য ম্যাংসেনা অনেক বেশি ডিপ্রেসড হয়ে গিয়েছিল। তাই সে একটা নদীর ধারে যায় সুইসাইড করার জন্য। তখন সে সেখানে রেড ক্যাপ পরা এবং গিটার হাতে একজন ছেলেকে দেখতে পায়। এই সিনের কিছুটা আমরা ফার্স্ট এপিসোডেও দেখেছিলাম। সে এখানে গিটার বাজিয়ে গান গাচ্ছিল। তখন ম্যাংসেনার নিজের বাবার কথা মনে পড়ে, কারণ তিনিও ম্যাংসেনাকে গিটার বাজিয়ে গান শোনাতেন। এখানে ছেলেটি তাকে সেই রেড ক্যাপ পরিয়ে দেয়। এরপর ম্যাংসেনা সুইসাইড করার চিন্তা বাদ দিয়ে স্কুল ছাড়ার সিদ্ধান্ত নেয়। নদীর ধারে সেই ছেলেটি ছিল ডোরাইক। সে তাকে একটা সং প্লেয়ারও দিয়েছিল এবং বলেছিল, আমার খারাপ দিনগুলোতে আমি এটা রেকর্ড করেছিলাম, এটা শুনতে পারো, তোমার ভালো লাগবে। এরপর থেকে ম্যাংসেনা মরার চিন্তা বাদ দেয় এবং বাসায় প্রচুর পড়াশোনা করতে শুরু করে। সে তার ল বিষয়ে পড়াশোনা করতে শুরু করেছিল। এরপর সে গোল্ড বয়েজ ব্যান্ডের নাম জানতে পারে, যেটা একটা নতুন কেপপ গ্রুপ, যাতে ডোরাইকও একজন মেম্বার ছিল। ম্যাংসেনা তার ব্যাপারে জানতে পারে এবং ডোরাইকদের ফার্স্ট পারফরমেন্সও দেখতে যায়। সে স্টেজে ডোরাইককে দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। ডোরাইক পারফর্ম করছিল এবং ম্যাংসেনা চিয়ার করছিল। সে বলছিল, তোমরা অবশ্যই পারবে। সিন আবারও প্রেজেন্টে চলে আসে। ম্যাংসেনা যেন বিশ্বাসই করতে পারছিল না যে ডোরাইকের এমন খারাপ একটা দিকও আছে। সে ভাবছিল, এটাই কি সেই ডোরাইক যাকে সে এতদিন ধরে ভালোবাসে? সে নিজের পাশে ডোরাইককে কল্পনা করতে থাকে। সে ভাবতে থাকে, সত্যিই কি ডোরাইক সেয়ংকে মেরেছে কিনা। অন্যদিকে ডোরাইক সে লয়ার ওয়েন এর সাথে বসেছিল। ডোরাইক বারবার বলছিল যে সে সেয়ংকে মারেনি। পুলিশ বলে, রাতে তোমরা ড্রিঙ্ক করেছিলে, কোথাও নেশা করে তুমি তাকে মেরে ফেলোনি তো? ডোরাইক চিল্লাতে চিল্লাতে বলে, আমি তাকে মারিনি। এখানে লয়ার অর্থাৎ ওয়েন পুলিশের সাইড নিচ্ছিল ডোরাইককে ডিফেন্স করা বাদ দিয়ে, বরং সেও মেনে নিয়েছে সেয়ংকে ডোরাইকে মেরেছে। এরপর দিন ম্যাংসেনা ওয়েনের কাছে আসে, কারণ ওয়েন ডোরাইকের পক্ষে কেস লড়বে না। ম্যাংসেনা তাকে বলে, তুমি এটা কিভাবে করতে পারো? তখন ওয়েন বলে, তুমি জানো ডোরাইকের বিপক্ষে কোন লয়ার লড়বে? লয়ার বোয়ং, যে অনেক পপুলার একজন বিজনেসম্যান এবং সে অনেক জলদি পলিটিক্সেও জয়েন হবে। তাই সে এই কেস লড়ে নিজের ইমেজ সাধারণ মানুষের সামনে ভালো বানাতে চায়। আর কেউ তার বিপক্ষে কেস লড়লে সে যদি হেরে যায় তাহলে সেই লয়ারের পুরো ক্যারিয়ার সে নষ্ট করে দিবে। ওয়েন বলে, আমার কোনো ইচ্ছা নেই এই কেস লড়ে নিজের ক্যারিয়ার নষ্ট করার। ম্যাংসেনা বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। বাইরে ডোরাইকের ফ্যানরাও সবাই প্রোটেস্ট করছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ ডোরাইকের বিরুদ্ধে কোনোই প্রমাণ ছিল না যে সে খুন করেছে। ডোরাইকের বস অনেক বেশি কনফিউজ ছিল যে এইসব কি হচ্ছে, তাদের কি করা উচিত। তখন একজন রিপোর্টার তার কাছে কল করে এবং বলে যে সে ডোরাইকের ফ্যান সাইন ইভেন্টে হাইজোকে দেখেছিল। সে কিছু ছবিও তুলেছিল যেগুলো সে তার কাছে পাঠিয়ে দেয়। অন্যদিকে ডোরাইকের কাছে ম্যাংসেনা আবারও আসে। ম্যাংসেনা বলে, আমি তোমার কেস লড়বো, কিন্তু আমি তোমাকে যা যা জিজ্ঞাসা করবো তোমার তার সত্যি সত্যি উত্তর দিতে হবে। ম্যাংসেনা বলে, এখন সত্যি করে বলো তুমি তাকে মেরেছো কিনা? ডোরাইক না বলে, কিন্তু ম্যাংসেনা তার এক্সপ্রেশন দেখে তার করা একটা ড্রামার কথা ভাবছিল। সেখানে সে ভালো অ্যাক্টিং করেছিল, হতে পারে এখনো সে অ্যাক্টিং করছে। এটাও সত্যি হতে পারে যে সেই সেয়ংকে মেরেছে। সে ডোরাইককে বলে, আমাকে তোমার লয়ার হিসেবে চুজ করো, আমি তোমার কেস লড়বো, কিন্তু একটা শর্তে। এরপর সে তাকে তার শর্ত বলে, যেটা আমাদেরকে বলা হয় না। ডোরাইকের সাথে তার ম্যানেজার দেখা করতে আসলে সে তার ম্যানেজারের ওপর চিল্লাতে শুরু করে এবং বলে, ম্যাংসেনা একটা পাগল মেয়ে, আমার সামনে সে যেন আর কখনো না আসে, আমার জন্য অন্য কোনো ভালো লয়ার হায়ার করো। কিন্তু ম্যানেজার বলে, কোনো লয়ার আপনার কেস নেওয়ার জন্য রাজি নয়, আমিও এখন কিছু করতে পারবো না, কোম্পানিও আপনার কন্ট্রাক্ট ব্রেক করে দিয়েছে।
আর আপনাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। এইসব বলতে বলতে সে কাঁদতে শুরু করে। এরপর ডোরাইকের জন্য কোনোই লয়ার ছিল না, বরং তাকে বলা হচ্ছিল এটা স্বীকার করে নিতে যে সে সিয়ংকে মেরে ফেলেছে, তাহলে হয়তো তার সাজা একটু কম হতে পারে। ডোরাইক অনেক বেশি রেগে যায় এবং বলে আমার লয়ার আছে, ম্যাংসেনাই আমার জন্য কেস লড়বে। এরপর ম্যাংসেনাকেও এটা জানানো হয় যে ডোরাইক রাজি হয়ে গেছে। ম্যাংসেনা অনেক বেশি খুশি হয়ে যায় এবং চুনজেইয়ের কাছে চলে যায়। সে চুনজেইকে বলে জলদি জলদি ওঠো, আমাদের নিজেদের কাজে লেগে পড়তে হবে। চুনজেই উঠে রেডি হয়ে তার সাথে যেতে শুরু করে। সে ম্যাংসেনাকে জিজ্ঞাসা করে তুমি তার ফ্যান, এই জন্য তার কেস লড়ছো তাই না? তোমার কিন্তু এমনটা করা উচিত নয়। কিন্তু ম্যাংসেনা তাকে বলে এমনটা নয়, আমি একজন লয়ার তাই নিজের কাজ করতে চাচ্ছি। ম্যাংসেনা তাকে বলে তুমি গিয়ে সেই ফ্যান গার্ল দুটোকে খুঁজে বের করো যারা সেদিন ডোরাইকের বাসায় লুকিয়ে ঢুকেছিল। এরপর ম্যাংসেনা সোজা ডোরাইকের বাসায় আসে। এখানে সে ভাবছিল সেই রাতে এখানে কি হতে পারে। তখন সেখানে বোয়ং চলে আসে এবং বলে তুমি মিছিমিছি নিজেকে স্ট্রেস দিচ্ছ। ব্যাপারটা সিম্পল, বাসায় দুজন ছিল, একজন অন্যজনকে মেরে ফেলেছে। ম্যাংসেনা বলে তুমি আমার নাম কিভাবে জানলে? বোয়ং বলে তুমি আমার বিপক্ষে লড়ছো, আমি তোমার সব ইনফরমেশন জানি। এখানে কথা বলতে বলতে ম্যাংসেনা বোয়ংয়ের গলায় একটা তিল লক্ষ্য করে। তখন তার মনে পড়ে স্কুলে যে ছেলেটি তাকে বুলি করত তার গলাতেও ঠিক একই রকম তিল ছিল। ম্যাংসেনা বুঝতে পারে এটাই সেই ছেলে। ম্যাংসেনা কোনোভাবে আর তাকে ছাড়বে না। এরপর সে অফিসে চলে আসে। ম্যাংসেনার বস ডোরাইকের কেস নেওয়ার জন্য তার উপর চিল্লাতে শুরু করে। ম্যাংসেনা বলে আপনি ভয় পাচ্ছেন? তিনি বলেন ভয় পাচ্ছি, সে তোমার ক্যারিয়ার নষ্ট করে দিবে। কিন্তু তিনি বলেন যাই হোক আমি তোমার সাথে আছি। এরপর একটা মেয়েকে সে ডোরাইকের কেসের সব ইনফরমেশন এনে দিতে বলে। সেই মেয়েটি ওয়েনের অফিসে যায় এবং সব ফাইল এনে ম্যাংসেনাকে দিয়ে দেয়। আসলে ফাইলগুলো সে চুরি করে এনেছিল। ম্যাংসেনা তাকে এমনটা করার কারণ জিজ্ঞাসা করে। সে বলে সে গোল্ড বয়েজ ব্যান্ডের ফ্যান গার্ল। সে বলে প্লিজ আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নাও এই কেসের জন্য। কিন্তু ম্যাংসেনা তাকে বকা দিয়ে সেখান থেকে যেতে বলে। মেয়েটি সেখান থেকে চলে গেলে ম্যাংসেনা মুস্কি মুস্কি হাসতে থাকে। অন্যদিকে চুংজে সেই মেয়ে দুটোকে খুঁজে পায় যারা সেদিন ডোরাইকের বাসায় লুকিয়ে ঢুকে পড়েছিল। এরপর ম্যাংসেনার কাছে আনলে ম্যাংসেনা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ম্যাংসেনা বলে যে সেখানে সিয়ংয়ের খুন হয়ে গেছে, আমি যদি পুলিশকে বলি তোমরা সেদিন সেখানে ছিলে তখন তোমাদের কি হবে? তখন মেয়েগুলো বলে আমরা ডোরাইকের বাসার পাসওয়ার্ড জানতাম, সিকিউরিটি গার্ড চেঞ্জ হওয়ার সময় আমরা ভেতরে ঢুকে সিঁড়ির বাল্ব নষ্ট করে দিয়েছিলাম যাতে ডোরাইক বাহিরে আসে। এরপর অন্ধকারের মধ্যে বসেছিলাম, যখন ডোরাইক ভেতরে যাওয়ার জন্য দরজার পাসওয়ার্ড দেয় তখন আমরা সেটা দেখে নিয়েছিলাম। আর এরপর আমরা তার বাসায় ঢুকেছিলাম, কিন্তু আমরা কাউকে মার্ডার করিনি। আমরা তো ডোরাইককে অনেক বেশি ভালোবাসি, আমরা তার ফ্যান। ম্যাংসেনা বলে তোমরা ফ্যান নাও, তোমরা স্টকার, যার জন্য তোমরা নিজের আইডলের প্রাইভেসি নষ্ট করো। অন্যদিকে পুলিশরা ডোরাইককে কোর্টে নিয়ে যাচ্ছিল। ফ্যানরা তাকে সাপোর্ট করছিল। ভেতরে এসে ডোরাইক মাথা নিচু করে বসেছিল। তখন ম্যাংসেনা তাকে বলে তুমি মাথা নিচু করে আছো কেন? এভাবে থাকলে সবাই তোমাকেই দোষী ভাববে, তোমার কনফিডেন্ট থাকা উচিত। এরপর কেস লড়ার সময় ম্যাংসেনা বলে বোয়ং বলেছে সেদিন বাসায় দুজন ছিল, কিন্তু আসলে দুজন ছিল না, সেখানে আরও দুজন ফ্যানগার্ল ঢুকে পড়েছিল। এরপর সে প্রুফও দেখায়। যেহেতু বাইরে সেদিন বৃষ্টি হচ্ছিল তাই হয়তো চিহ্ন মুছে গেছে, কিন্তু সিসিটিভি আছে। বোয়ং এর প্রতি উত্তরে কিছু বলে না, যার ফলে ডোরাইককে ছেড়ে দেওয়া হয়। কিন্তু যতদিন এটা প্রমাণিত না হয় যে সেখানে কি হয়েছিল ততদিন এই কেস চলতেই থাকবে। বাইরে এসে বোয়ং ম্যাংসেনাকে বলে তুমি তো প্রথম দিনেই আমাকে হারিয়ে দিলে। ম্যাংসেনা বলে তুমি তো তার বিপক্ষে কোনো প্রুফই দেখালে না আজ, তাই এটাকে হারানো বলে না, তবে অপেক্ষা করো, তোমাকে আমি অবশ্যই হারাবো। এরপর ম্যাংসেনা ডোরাইকের কাছে যায় এবং বলে তুমি বাসায় চলে যাও, কিন্তু কেউ তার পাশে না থাকায় ম্যাংসেনাই তাকে বাসায় ছাড়তে যায়। চুনজেও তাদের সাথেই ছিল। রাস্তায় ডোরাইকের একটা পোস্টারে তারা দেখে সেখানে মার্ডারার লেখা, যা দেখে তার অনেক বেশি খারাপ লাগে। এরপর তারা ডোরাইকে তার বাসায় রেখে চলে যায়, কিন্তু বাসায় ডোরাইকের ভালো ফিল হচ্ছিল না, তাই সে বাইরে চলে আসে। রাস্তায় বসে সে ড্রিঙ্ক করতে থাকে। এরপর সিয়ংয়ের কথা ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে যায়। সকালে যখন তার ঘুম ভাঙে সে দেখে সে কারো বাসায় আছে। রান্নাঘর থেকে আওয়াজ আসছিল। ডোরাইক সেদিকে গিয়ে দেখলে ম্যাংসেনাকে দেখতে পায়। ম্যাংসেনা তার দিকে হেসে বলে এখানে তোমার স্বাগতম। আর এপিসোড 2 এখানেই শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।